সমস্যায় ভুগছে করিমগঞ্জবাসী। দিন দিন পাহাড়ের আকার ধারণ করছে সমস্যাগুলো। সমস্যার জেরে জীবনের ছন্দ হারিয়ে ফেলছেন জনগণেরা। এই সমস্যা নিরসনে শ্রীভূমিতে অরাজনৈতিক সংগঠন গঠন করা। এই উপলক্ষে সোমবার শহরের বরাকবঙ্গ কার্যালয়ে নাগরিকদের নিয়ে বিশেষ সভা অনুষ্ঠিত হয়। বিভিন্ন বিদগ্ধজনেরা এ নিয়ে মত ব্যক্ত করেন। করিমগঞ্জের জ্বলন্ত সমস্যাটি নিয়ে আলোকপাত করা হয়। বিশেষজ্ঞের করে পুর সমস্যা, রাস্তাঘাট সমস্যা ইত্যাদি সহ অন্যান্য সমস্যা আলোচনার বিষয় ছিল। প্রত্যেকে নিজের নিজের করে মত ব্যক্ত করেন। যেহেতু নাগরিকদের সমস্যা নিরসনে করিমগঞ্জের নাগরিক মঞ্চ নানা সময় লড়াই করে আসছিল, তাই সভা থেকে দাবি উঠছিল ওই সংগঠন নাম বহাল থাকুক। আবার অন্যদিকে দাবি উঠে ওটাকে কাছে রেখে আরেকটা শক্তিশালী সংগঠন নাম দেওয়া হোক। সংগঠন নাম দেওয়ার পর সবাইকে একই ছাতার নিয়ে আসা হবে করিমগঞ্জের সমস্যা নিরসনের জন্য। অন্যদিকে করিমগঞ্জের নাম পাল্টে শ্রীভূমি করায় করিমগঞ্জের নাগরিকদের নিয়ে আরেক বিশেষ সভা আয়োজন হতে যাচ্ছে 2 ডিসেম্বর। গণকনভেনশন সার্থক দলদের সবার উপস্থিতি কামনা করেছেন আয়োজক কর্মকর্তারা। আজকের বিশেষ সভা যারা মত পোষণ করেন তাদের মধ্যে রজত চক্রবর্তী, রাহুল চক্রবর্তী, চন্দন চক্রবর্তী, অপূর্ব দত্ত, শতু রায়, দীপঙ্কর ঘোষ, জুনেদ আহমেদ, পূর্ণিমা পুরকায়স্থ, বিশ্বজিৎ ঘোষ প্রমুখ। সময় করিমগঞ্জের ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। ব্যানার থাকার কোথাও না, এখনো নামাকরণ হয়নি। আজকের উপস্থিত সংখ্যা তথ্যর বিষয় নিয়ে আমরা হিসাব করব না, তার গুণগত মূল্যায়ন কি কি করতে চাইছি এই ব্যাপারে নির্দিষ্টভাবে 20-25 জন লোককে আমরা আমন্ত্রণ জানিয়েছি। তাদের মতামতের ভিত্তিতে পরবর্তীকালে কি সিদ্ধান্ত নেওয়া যায় সেটা আমরা চিন্তা ভাবনা করব। হ্যাঁ, তিনি বলেছেন, আমি আবার এই কথাগুলা বলতে চাইছি না। সাদ্দাম হোসেনের একটা প্রোগ্রাম ছিল, পরবর্তীকালে এই প্রোগ্রামে শেষে প্রচন্ড বৃষ্টি ছিল, সেটি অনেক লোক জমায়েত হয়েছিল, প্রচুর লোক নিয়ে এসেছিলাম। রাহুল চক্রবর্তী, দীপক পুরকায়স্থ, আমরা তিনজনে ভাবলাম যে এক জায়গাতে বসে থাকি, বসে কিছু সিদ্ধান্ত নেওয়া যায় কি না। সেখানে ষষ্ঠী মিষ্টান্ন ভান্ডারে বসে আমরা তিনজনে সিদ্ধান্ত নিয়ে নিলাম যে করিমগঞ্জের বার্ষিক জ্বলন্ত যে সমস্যাগুলো আছে সেই সমস্যার সমাধানের লাগে, সমস্যা নিরসনের জন্য কিছু করা যায় কি না। ঠিক তেমনি আজকেও যে আপনাদেরকে ডাকা হয়েছে এবং পুরানো দিনের নাগরিক মঞ্চতে যারা ছিলেন, আমার শ্রদ্ধেয় বলরাম দাস সহ অনেকেই আজকে এখানে আছেন, সবাইকে দেখেছি। সাথে নতুন প্রজন্মের কিছু বা নতুন যারা বয়স্কদের মধ্যে অনেক সম্মানিত ব্যক্তিরা আছেন তাদেরকে ডাকা হয়েছে। ডাকা হয়েছে এর জন্য যে আজকে করিমগঞ্জের যে অবস্থা চলছে সেই অবস্থা নিরসনে, প্রতিকূল অবস্থা থেকে অনুকূলে আনা যায় কিভাবে, আমরা নিজেদের মধ্যে কিছু আলোচনা করব। আলোচনা করে গঠনমূলক কোনো যদি সিদ্ধান্ত সবার মতামতের ভিত্তিতে, সংখ্যাগরিষ্ঠতার মতামতের ভিত্তিতে যে সিদ্ধান্ত নেওয়া হয় এবং আগামী দিনে আমরা কিভাবে প্রোগ্রামগুলো করতে পারি, বাস্তবায়িত করতে পারি। যেমন ধরো আগে যে প্রোগ্রামগুলো আমরা করেছি, আমরা ডোর টু ডোর দিয়েছি, আমরা বিভিন্ন স্কুল কলেজে গিয়েছি, বিভিন্ন জায়গাতে আমরা গিয়ে দলবদ্ধভাবে স্কুলে গিয়ে স্কুলের প্রিন্সিপাল, স্কুলের যারা শিক্ষক তাদের সাথে যোগাযোগ করেছি, ছাত্রদের সাথে যোগাযোগ করেছি এবং সর্বসম্মতিক্রমে পরবর্তীকালে যে সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে তখনের সময় হাজারো মানুষের সমাবেশ করাতে সক্ষম হয়েছে।
এমনি একটা সভা থেকে সিদ্ধান্ত নেওয়া করেই যে হবে তা না। প্রতিকূল অবস্থাকে অনুকূলে আনতে গেলে তখনের যে অভিজ্ঞতা, অতীতের সেই অভিজ্ঞতাকে কাজে লাগাতে হবে। আমরা যেভাবে স্কুলে গিয়েছি, কলেজে গিয়েছি, বিভিন্ন মানুষের সাথে যোগাযোগ করেছি, যেমন মার্চেন্ট অ্যাসোসিয়েশন বা বিভিন্ন অ্যাসোসিয়েশনের সাথে যোগাযোগ ক্রমে আমরা গঠনমূলক সিদ্ধান্ত নিয়েছি এবং সেই সিদ্ধান্ত কার্যকারী করতেও সক্ষম হয়েছি। আজকেও আমাদের কিছু আত্মসমালোচনারও দরকার। কেন জন্ম নেওয়ার পরেও ভূমিষ্ঠ হয়ে গেল, ভূমিষ্ঠ হওয়ার পরে সমাধি হয়ে গেল, সেই কথাগুলো ভাবতে হবে এবং আগামী দিনে আমরা কোনো কিছু করতে পারি কি না। এক, দুই, এই যে নাগরিক মঞ্চ যেটা ছিল, নাগরিক মঞ্চ নামের মধ্যে দিয়ে নাগরিকদের সুখ দুঃখ, নাগরিকদের নানাবিধ সমস্যা জড়িত ছিল। নাগরিক মঞ্চ, সেখানে কে কংগ্রেস করছি, কে কমিউনিস্ট করছি, কে কি দল করছি, সেইটা আমরা বিচার বিবেচনা করি। সেই দিন আমরা দেখি, আমরা দেখেছিলাম প্রতিকূল অবস্থাকে অনুকূলে আনতে গিয়ে আমরা ধর্ম নিরপেক্ষতাকে বজায় রাখবো, মানুষের মধ্যে যাতে বিভাজন তৈরি না হয় সেই দিকে লক্ষ্য রাখবো। এই সমস্ত কিছু ঠিক করে আমরা সেই দিন আমরা গঠনমূলক সিদ্ধান্ত নিয়েছিলাম, কার্যকারী হয়েছে। আজকেও আমরা সমাজে প্রগতিশীল অনেক লোক আছেন, আমরা তাদেরকে ডাকবো। এই নাগরিক, এই করিমগঞ্জে যারা বসবাস করে তাদেরকে ডাকবো। আজকে যেমন ধরুন বন্যার সমস্যা আছে, স্বল্প বৃষ্টিতে শহর জলমগ্ন হয়ে যায়। শুধু কি তাই, আজকে যে বিশাল সমস্যা আমাদের আগামীতে, এই কিছুক্ষণ আগে একজন এসে বলছিলেন যে আজকে রাস্তা দিয়ে চলা যায় না, পথচারীদের যাতায়াতের অসুবিধা। তাহলে সরকারি কোনো যে অটো স্ট্যান্ড বা টুকটুক স্ট্যান্ড, রিক্সা স্ট্যান্ড এগুলা নেই, এগুলা থাকবে কোথায়? স্বাভাবিকভাবে রাস্তাতে থাকে, মানুষ পথচারী যেতে আসতে অসুবিধা হয়। আজকে কোনো হকার স্ট্যান্ডের মধ্যে কিছু নেই, ফুটপাতের উপরে এত ভিড়, সেখানে ফুটপাতে গিয়ে মানুষ চলাফেরা করতে পারে না। তাহলে পৌরসভার দায়িত্বটা কি? পৌরসভার দায়িত্ব কি? স্বল্প বৃষ্টিতে শহর জলমগ্ন হয়, নালা নর্দমা পরিষ্কার হয় না, এই নিয়ে হাজারো সমস্যা। এই যে জনজীবনের যে সমস্যাগুলা, সেই সমস্যা নিরসনের জন্য আমাদেরকে গঠনমূলক সিদ্ধান্ত নিতে হবে এবং আগামী দিনে আমরা সংঘবদ্ধভাবে আমরা কিছু করতে পারি কি না। মতামত না নিয়ে, নাগরিক মঞ্চ না রেখে করিমগঞ্জের সমস্যা নিয়ে আমরা তো এখানে বসেছি, করিমগঞ্জের সমস্যাগুলো কিভাবে সমাধান করা যায়, আমরা কিভাবে নিপীড়িত হচ্ছি, আমরা কিভাবে বঞ্চিত হচ্ছি, আমরা কিভাবে লাঞ্ছনার শিকার হচ্ছি, বরাক উপত্যকার মানুষ কিভাবে বঞ্চনার শিকার হচ্ছে। কাজে সেই বঞ্চনার বিরুদ্ধে আমাদের আন্দোলন করতে হবে। কাজে সর্বসম্মতিক্রমে আলোচনার মাধ্যমে যদি নতুন, যেহেতু মুখ্য সম্পাদক মহোদয় বলেছেন যে নাগরিক মঞ্চ নামটা 21 জনের মধ্যে হয়তো আমরা 4-5 জন আছি, খুব বেশি 4-5 জন বোধহয় নেই, বেশিরভাগই নেই। কাজেই তিনি চাইছেন গণতান্ত্রিক পদ্ধতিতে এক নতুন কমিটি গঠিত হোক, এতে আমাদের কোনো আপত্তি নেই এবং সব দলকে আমরা আমন্ত্রণ করব। কিন্তু কারণ যখন নাগরিক মঞ্চের আন্দোলন ছিল, আমার মনে আছে 10,000-এর উপর জেলা উপায়ুক্তের কার্যালয়ে মানুষ জড়ো হয়েছিলেন করিমগঞ্জের সমস্যাগুলো সমাধানের জন্য, করিমগঞ্জের মানুষকে বঞ্চনার শিকার তার বিরুদ্ধে আন্দোলনের জন্য। রাহুল চক্রবর্তী একটা কথা বলেছেন যে সে সময় কংগ্রেস সরকার ছিল, কিন্তু কংগ্রেসের সমস্ত নেতৃত্বকে আমরা সেই ডিসি অফিসে যে মহামিছিল হয়েছিল সেই মহামিছিলে আমরা পেয়েছি। তারাও বুঝেছেন যে এখানে মানুষ বঞ্চিত হচ্ছে, তার বিরুদ্ধে আন্দোলন করতে হবে। তার জন্য তাদের কাছে আমরা কৃতজ্ঞ এবং তারা যে
গণতন্ত্রকে মেনে চলেন এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেন, সেটা তো অস্বীকার করবার কারো উপায় নেই। সে সময় রাহুল বাবু বলেছেন, নাগরিক মঞ্চের আন্দোলনে বিভিন্নভাবে মিশন রঞ্জন দাস আমাদেরকে সহায়তা করেছিলেন। আমি 3-4 দিন রাহুল বাবুর সাথে মিশন বাবুর বাড়িতে গিয়েছিলাম। তিনি আমাদেরকে বলেছিলেন, তোমাদের আন্দোলনের ধারায় নিয়ে যাও, এইভাবে করো। শত্রুদা পরামর্শ দিয়েছেন। শত্রুদা তো দীর্ঘদিনের সংগ্রামী লোক, আমি কি বলবো, শত্রুদা একজন পণ্ডিত ব্যক্তিত্ব। কাছে সব দলের লোক যাতে আমরা বঞ্চিত হচ্ছি, আমরা তারা বরাকবাসী বঞ্চিত হচ্ছি, কাজে বরাকবাসীর মানুষের স্বার্থে বরাক করতে গেলে, যেমন আমরা বাঙালি সংখ্যা পরিচিত বাঙালি, হিন্দিভাষী আছে, মণিপুরি আছে, সমস্ত মানুষের স্বার্থের জন্য আমাদের আন্দোলন করতে হবে। কাছে নাগরিকদের স্বাচ্ছন্দ্যের জন্য, নাগরিকদের স্বার্থে আমরা আন্দোলন করব। সেখানে সব দলকে আমরা আমন্ত্রণ করব, সবাই আন্দোলনে আসুন। যা ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে আমন্ত্রণ করব এবং সবাই এসে আন্দোলনে সামিল হন। যখন সবাই যদি 20% মানুষ আন্দোলন করেন, সে আন্দোলন কতটুকু সাকসেসফুল হবে? আমরা চাই 100% মানুষ যেহেতু সংগঠন হবে, সেই সংগঠনের আন্দোলনে সামিল হন, তবেই আমাদের আন্দোলন সফল হবে। তখন দিশপুরের সরকারের টনক নড়বে, দিল্লির সরকারের টনক নড়বে। যদি মানুষ সামিল না হয়, সবচেয়ে বড় কথা হলো আমাদের মানুষকে জড়ো করতে হবে। যেমন পূর্ণিমা দেবী হরিজনদের কাছে গিয়েছেন, আমি তখন মাধ্যমিক শিক্ষক ও কর্মচারী সংস্থার সম্পাদক ছিলাম। আমার প্রদীপদা তখন স্টেজে দিয়েছিলেন। প্রদীপদা বলছেন, যাও, উনাদেরকে নিয়ে আমরা স্কুলে গিয়েছি। আমার স্কুল থেকে 350 ছাত্রছাত্রী নিয়ে এসেছিলাম, প্রত্যেকটি স্কুল থেকে আমরা নিয়ে এসেছি। কাছে এভাবে আমরা সবাইকে যদি জড়ো করতে না পারি, তাহলে সেই আন্দোলন সাকসেসফুল হবে না। আমি মনে করি আমরা সবাইকে সামিল করব এবং রাহুল বাবু যে প্রস্তাব দিয়েছেন, সেই প্রস্তাবের সাথে আমি 100% সহমত পোষণ করি। এবং নাগরিক মঞ্চের যেহেতু অধিক সংখ্যক সদস্য আজ অনুপস্থিত, কাছে এই নাম না দিয়ে অন্য নাম দিয়ে নতুন সংগঠন করা করে সিলভার রে দিতে পারছে। এই সিলভার রেটা আমাকে অনুপ্রাণিত করেছে। সভাপতি মহাশয় বলেছেন বা যারা প্রাণিক বক্তব্য রেখেছেন, এরা বলেছেন যে আজকে সভার উদ্দেশ্যটা আমাদের নাগরিক জীবনের স্বাচ্ছন্দ্য বজায় রাখার জন্য, নাগরিকদের সুযোগ সুবিধা পাওয়ার জন্য একটি সংগঠনের দরকার, মূলত অরাজনৈতিক সংগঠনের দরকার। সেই অরাজনৈতিক সংগঠনকে গড়ে তোলার জন্য আজকের এই সভা এবং সবার বক্তব্যের অধিকাংশ সময় নাগরিক মঞ্চ নিয়ে চর্চা হয়েছে। একটা সংগঠন জনসাধারণের কাছে চর্চার ব্যাপার তখনই হয় যখন সংগঠন নাগরিক জীবনগুলো দাগ রেখে যায়। নাগরিক মঞ্চ সম্ভবত দাগ রেখে পেরেছে। আমরা নাগরিক মঞ্চটা শুরু করেছিলাম, যার গল্পটা বলেছেন যে 3 জনে মিলে আমরা একটা আলোচনা করেছিলাম। সেই আলোচনা থেকে পাবলিক স্কুলে আমরা 30 জন বসেছিলাম, তারপর আমরা 40 জন বসেছিলাম, আমার বাড়িতে বসেছিলাম, পাবলিক স্কুলে বসেছিলাম, একাধিকবার বসেছিলাম। এবং বসার পর আমরা রবীন্দ্র সদনে একটা নাগরিক সভা করেছিলাম। আমার আজকেও মনে আছে, বড় যে প্রেক্ষাগৃহ দিয়েছিল সেই প্রেক্ষাগৃহে আমরা জায়গা দিতে পারিনি। এবং যারা ছিলেন করিমগঞ্জ শহরের প্রতিজন লোক বিশিষ্ট নাগরিক ছিলেন। এবং ওই দিন আমরা 21 সদস্য বিশিষ্ট একটা কনভেনর কমিটি গঠন করি। আমাকে কাজ করার দায়িত্ব দেওয়া হয়েছিল। যে 21 জন ছিলেন আমি তাদের, বাকি সবই করিমগঞ্জ শহরের গুণীজন। আমাকে কাজের দায়িত্ব দেওয়া হয়েছিল, ওনাদের পরামর্শ অনুযায়ী আমি কাজ করে গেছি।
কাজগুলো কি কি করেছি একটু আপনাদের স্মরণ করিয়ে দেওয়ার চেষ্টা করি। আমরা প্রথমেই দেখেছিলাম যে করিমগঞ্জ শহরের যে পুরসভার যে অবস্থা, অর্থাৎ যে আবর্জনা, নালা নর্দমা, এইগুলি নিয়ে আমরা আন্দোলন করেছিলাম। এবং আন্দোলনের সফলতা কি? আমাদের যে কয়েক সড়ক নির্মাণ প্রজেক্ট, মাস্টার ড্রেন প্রজেক্ট রাজ্য সরকার মঞ্জুর করতে বাধ্য করেছিল। এবং এই মাস্টার ড্রেন শুরুতেই কিছুটা অঘটন ঘটে, এবং তখন ছিল কংগ্রেস সরকার, এবং কংগ্রেস সরকারের আমলে প্রচুর পরিমাণে দুর্নীতি হয়েছে। আমরা সেই দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করেছিলাম। তবে মজার কথা হচ্ছে গিয়ে আমরা যে আন্দোলনই করেছি সেরকম কিন্তু কংগ্রেস গভর্নমেন্ট ছিল, এবং এখানে কংগ্রেসের যে নেতারা বসে আছেন আমাদের সঙ্গে আন্দোলনে ছিলেন। এটাই ছিল আমাদের প্রাপ্তি। আমাদের যে আন্দোলন আমরা করেছি, সত্যনারায়ণ মহাশয়, রজত চক্রবর্তী, উত্তম মজুমদার, ইভেন দেবশিবর চেয়ারম্যান ছিলেন, উনিও আমাদের সঙ্গে, দেবশিবরদের এমন কোনো কাজ নেই যে আমাদের সঙ্গে আলোচনা না করে করেননি। প্রতিটা মিটিং এ আমাদের দেখেছেন, আমরা এই করতে চাই, শহরে এই করতে চাই, আপনারা আসুন, কোন কমিটি বানালে নাগরিক মঞ্চের অ্যাটেন্ডেন্স মাস্ট, আমাদের রিপ্রেজেন্টেশন থাকবে। তো আমরা, আমাদের মনে আছে যে নাগরিক মঞ্চের প্রথম আন্দোলন 10,000 মানুষের সমাবেশ। আমরা ডিসি অফিসে গিয়েছিলাম, ডিসি বলেছিলেন যে মেমোরেন্ডামটা নিয়ে দেওয়ার জন্য। আমরা বলেছিলাম মেমোরেন্ডামটা নিয়ে দেবো না, যদি ডিসি নিচে আসেন মেমোরেন্ডাম দেবো, তাহলে আমরা দেবো না। তো এই পর্যায়ে আমরা নিয়ে গিয়েছিলাম। ল্যান্ডন মিছিলের কথা উল্লেখ করা হয়েছে। তখন আপনারা জানেন আজ থেকে 25-30 বছর আগে করিমগঞ্জ শহরে বরাক উপত্যকায় লোডশেডিং কিভাবে হতো। আমরা সন্ধ্যার সময় একদিন ল্যান্ডন মিছিল করেছিলাম। আশ্চর্য হবে না আপনারা, প্রায় 500 মানুষ ল্যান্ডন মিছিলে সামিল হয়েছিলেন, এবং এই 500 মানুষের মধ্যে 300 মানুষ এলিট মহিলা, যারা লায়ন্স ক্লাব রোটারি ক্লাব করেন। এর মধ্যে প্রায় 40-50 জন হবেন মারোয়ারি মহিলা। আমরা করতে পেরেছিলাম। চন্দ্রজয়ী ভট্টাচার্য সদরের মধ্যে ঢুকে রাস্তায় দাঁড়িয়ে স্ট্রিট কর্নারিং করেছেন রোদ্রের মধ্যে। আমরা করতে পেরেছি। আমরা ঘরে ঘরে গেছি, প্রতি ঘরে ঘরে ডোর টু ডোর গিয়ে আমরা মানুষকে বলেছি আপনারা আসুন, নাগরিক সমস্যা আপনারা আসুন, যার জন্য আমরা 10,000 মানুষ সমবেত করতে পেরেছি। বিএসএনএল এর কথা বলা হয়েছে। সন্তোষ মোহনদেব যখন করিমগঞ্জে এসেছিলেন সেন্ট্রাল মিনিস্টার, আমি সন্তোষ মোহনদেবকে একরকম ঘেরাও করেছিলাম। সন্তোষ মোহনদেব কথা দিয়ে গেছিলেন যে আমি গিয়ে করিমগঞ্জে হোম মিনিস্টারকে, হোম সেক্রেটারিকে পাঠাচ্ছি, হোম সেক্রেটারি দেখে যাবে, তোমরা হোম সেক্রেটারির সাথে দেখা করবে, বিএসএনএল তোমরা পেয়ে যাবে। হোম সেক্রেটারি যখন করিমগঞ্জে আসেন, করিমগঞ্জের ডিসি ছিলেন তখন সম্ভবত ফাংজু আমাদেরকে বলেছেন যে হোম সেক্রেটারির সঙ্গে দেখা করা যাবে না। আমি সুতারগাঁতে গিয়ে বিএসএফ এর ক্যাম্পে গিয়ে আমরা হোম মিনিস্টারকে দেখা করেছি। হোম মিনিস্টারের সঙ্গে 30 মিনিট আমরা কথা বলেছি। হোম সেক্রেটারি কথা দিয়ে দিয়েছেন যে 31 ডিসেম্বর 2004 আপনারা আপনাদের মোবাইল ফোন পাবেন। বলেছিলেন আমাদের হ্যাপি নিউ ইয়ার গিফট, আপনারা হ্যাপি নিউ ইয়ার গিফট আমরা পেয়েছি। এখন কথা হচ্ছে কি, আমরা এই জায়গায় আন্দোলন নিয়ে যেতে পেরেছিলাম। এটা সম্ভব হয়েছিল এই জন্য যে মানুষ আমাদের সঙ্গে ছিলেন। আর সবচেয়ে বড় কথা যেটা বারবার বলতে চাইছি, তখন কিন্তু কংগ্রেস মিনিস্ট্রি ছিল, কংগ্রেসের প্রত্যেকজন নেতা আমাদের আন্দোলনে সামিল হয়েছিল। এটার কারণ ওরা বুঝতেন এটা নাগরিক সমস্যা। নাগরিকের সঙ্গে যদি দল না থাকে, যে কোনো রাজনৈতিক দল, তাহলে মানুষ দলের সঙ্গে থাকে, এটা আমরা বুঝতে পেরেছি। তো যাই হোক, দীর্ঘদিন থেকে নাগরিক মঞ্চ তার যে কাজকর্ম, সেই কাজকর্মের থেকে বিরত রয়েছে। কয়েক বছর আগে এইভাবে একটা সমস্যা নিয়ে আমরা আবার বসেছিলাম
আমরা কয়েকজন বসেছিলাম, তখন একটা প্রস্তাব এসেছিল নাগরিকগঞ্জের কথা, তখন আমি প্রস্তাব দিয়েছিলাম বা আমরা করেছিলাম যে যেহেতু নাগরিকগঞ্জের অনেক কনভেনর আছেন, সবাইকে এই মুহূর্তে বলা সম্ভব নয়, ফলে আমরা নাগরিকগঞ্জকে রেখে আমরা একটা সংগঠনের নাম দিয়ে আমরা কাজ করতে পারি। এবং সম্ভবত যদি সুকাশিত মহাশয় স্মরণে নেই, আমরা করিমগঞ্জ সিভিক রাইটস কমিটি বলে একটা করিমগঞ্জ সিভিক রাইটস কমিটি বলে আমরা একটা কমিটি করেছিলাম কলেজের কাছে নাগরিকগঞ্জকে ইনটেক্ট রেখে। আমরা করিমগঞ্জ সিভিক রাইটস কমিটি বলে একটা কমিটি বানিয়ে আমরা আমাদের আন্দোলন করেছিলাম। তো সত্যতা যে কথা বলেছেন যে আজকে যে আমরা এই সমাবেশ হয়েছে, আমরা যারা জড়ো হয়েছি, সংগঠন তো একটা হবে, আমাদের নাগরিক স্বাচ্ছন্দ্যের জন্য, নাগরিক অধিকার রক্ষার জন্য আমাদের একটা সংগঠন দরকার, একটা প্ল্যাটফর্মের দরকার। এবং চার্টার ডিমান্ড হয়েছে, চার্টার ডিমান্ড আমি বুঝে বলে দেবো। আমার প্রস্তাব হচ্ছে গিয়ে নাগরিকগঞ্জটাকে টাচ না করে একটা সংগঠন হোক না, একটা ভালো সংগঠন হোক, সুন্দর সংগঠন হোক। এবং এখানে যারা আছেন যদি মনে করে যদি আজকে আপনারা সংগঠন করবেন, আমার প্রস্তাব হলো গিয়ে আজকে বাদ দিন, আলোচনা হোক, সেকেন্ডে আরেকটু আলোচনা হোক, আলোচনা হওয়ার পর একটা নাগরিক আরেকটু ব্রড স্পেকট্রাম করে একটা কমিটি গঠন হোক, কমিটি গঠন করে আন্দোলন হোক। এটা আমার প্রস্তাব, বিবেচনা করে দেখবেন। যদি প্রকাশিত মহাশয়ের বক্তব্য করে শুনলাম, আমি প্রথমেই মনে করি যে সেই কথাগুলোর সাথে আমিও 15 বছর আসামে ছিল, কংগ্রেস সরকারের বিরুদ্ধে কংগ্রেস আন্দোলন করেছে, নজির কিন্তু একটা নয়, অনেক রয়েছে। সতুরা এখানে আছেন, আমি আছি, কেতকী প্রসাদ দত্ত নেই, উনি প্রয়াত হয়েছেন। হিতেশ্বর শইকীয়া মহাশয়ের সরকার আসামে যখন ছিল, তখন যাতে সঠিকভাবে চাকরি দেওয়া হয় ছেলেদেরকে, তার জন্য আন্দোলন করে আমরা ডিসি অফিস ভেঙেছিলাম। সৌদার হয়তো মনে আছে, ডিসি অফিসে গিয়ে কংগ্রেস সরকার তখন আমাদেরকে তৎকালীন এসপি পল্লব ভট্টাচার্য মহাশয়, উনি আমাদেরকে অ্যারেস্ট করেছিলেন। এবং সেই কেস হয়তো কিছুদিন হয়েছে, 1 মাসও হয়নি সেই কেস থেকে আমরা মুক্তি পেয়েছি। 1 মাস হয়েছে মুক্তি পেয়েছি। সমস্ত প্রথম সারির কংগ্রেস নেতা কংগ্রেস সরকারের বিরুদ্ধে, সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন। 96 জন গ্রেপ্তার করেছিলেন। এবং আমরা জেলে ছিলাম 2 দিন জেলে ছিলাম, 3 নম্বর দিন আমাদের বেইল হয়েছিল। এ ধরনের নজির কিন্তু খুব একটা আজকাল তো নেই। এখন যে ব্যাপারটা হচ্ছে, আজকের যে মূল আলোচনা বা আজকে যেটা প্রাসঙ্গিক, সেই 15 বছরের কংগ্রেসের সরকার বা আরো বিভিন্ন সরকার ছিল, আসামে আরো বিভিন্ন সরকার ছিল স্বাধীনতার পর থেকে। এবং বিজেপিও 2016 থেকে আবার একটা সরকার পেয়েছে। কিন্তু আমি বাধ্য হচ্ছি, আমি জানি না আমার সঙ্গে কেউ একমত হবেন কি হবেন না, কিন্তু আমি একমত এবং আমি নির্দ্বিধায় বলতে পারি 2021-এর যে সরকার আসামের মধ্যে গঠিত হয়েছে এবং বর্তমানে যে সরকার চলছে, এবং সেই সরকারের পরামর্শকার একটা বিশেষ সম্প্রদায়ের 90% ভোট নিয়েও এখন পর্যন্ত বরাতের প্রতি যে মনোভাব, সেটা এই ধরনের মনোভাব বা এই ধরনের আচরণ বিগত দিনে কিন্তু কোনো মন্ত্রিসভার ছিল বলে আমার মনে হয় না, আমি দেখিনি।
তো আজকের যে সমস্যা, আমি আস্তে আস্তে শুনছিলাম জ্যোতিষ প্রকাশের বক্তব্য, ভয়াবহ সমস্যা আছে, অত্যন্ত ডেলিভারি। আমাদেরকে প্রায় বিকল করে দেওয়ার একটা প্রচেষ্টা চলছে, যেটা আমরা দেখতে পেলাম জ্যোতিষবাবু বলেছেন ডিলিমিটেশনের মাধ্যমে। একটা জ্বলন্ত প্রমাণ, একটা জ্বলন্ত উদাহরণ। দুটা সিট বিধানসভা সমষ্টি আমাদের থেকে কেটে নেওয়া হলো, যেখানে জনসংখ্যা বলে যে বরাক উপত্যকার জনসংখ্যা বলে যে 15 থেকে 20টি আসন হওয়া দরকার, 15টি আসন রয়েছে কিন্তু সেটাকে 20টি করা দরকার। সেই জায়গায় 15টি আসনকে কমিয়ে 13টি আসনে নিয়ে আসা হবে। এর পরবর্তী আর অনেক সমস্যা আজকে হয়তো অনেকে এখন হবেন না। সর্বশ্রেষ্ঠ সিদ্ধান্ত সরকারের ক্যাবিনেট বসেছেন যে হঠাৎ করে করিমগঞ্জে কারোর সঙ্গে কোনো আলোচনা না করে, কোনো সংগঠনের সঙ্গে আলোচনা না করে, কোনো রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা না করে একতরফাভাবে সিদ্ধান্ত নেওয়া হলো মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যে করিমগঞ্জের নাম 500 বছরের পুরনো করিমগঞ্জের নামকে বলতে শ্রীভূমি করে দেওয়া হবে। এর জন্য আন্দোলন হয়েছে, আন্দোলন চলছে। কংগ্রেস দলীয়ভাবে যদিও সেই আন্দোলন করেনি, কিন্তু কংগ্রেস যারা করেন তারা প্রত্যেকে সেই আন্দোলনের সঙ্গে জড়িত আছে, কোনো না কোনো সংগঠনের মাধ্যমে। তো আজকে আন্দোলন চলছে। আমি আগামী বোধহয় 2 ডিসেম্বর দীর্ঘদিন থেকে এই নাম পরিবর্তনের ব্যাপারে যে আন্দোলনটা চলছে বিভিন্ন পর্যায়ে, সেই দিকে লক্ষ্য রেখে 2 ডিসেম্বর একটা গণ পরিবর্তনের ডাক দেওয়া হয়েছে। আগামী 2 ডিসেম্বর 24 অক্টোবর 24 নভেম্বর 2025 ইংরাজি বিপিনচন্দ্র পাল স্মৃতিভবনে করিমগঞ্জ শহরে আমরা একটা নাগরিক সভা করলাম। এই নাগরিক সভাটা হচ্ছে আমাদের প্রাথমিক পর্যায়ের আলোচনা। আমরা যে উদ্দেশ্য নিয়ে এই নাগরিক সভাটা রেখেছি সেটা হচ্ছে করিমগঞ্জ শহর, করিমগঞ্জ জেলা তথা বরাক উপত্যকার অর্থনৈতিক উন্নয়নের প্রশ্নে, সামাজিক এবং সাংস্কৃতিক দিশার প্রশ্নে আমরা কিছু দাবি সনদ রেডি করতে চাই। ডিমান্ড চার্ট আমরা তৈরি করতে চাই। ডিমান্ড চার্ট আছে, ডিমান্ড আছে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন সম্প্রদায়ের থেকে, বিভিন্ন দল সংগঠন থেকে, বিভিন্ন ক্লাব সংস্থা থেকে ডিমান্ড আছে, বিভিন্ন ধরনের ডিমান্ড আছে, আমাদেরও ডিমান্ড আছে। তো সেই ডিমান্ডগুলি একত্রীভূত করে আমরা একটা ডিমান্ড চার্ট তৈরি করতে চাই, কমন ডিমান্ড চার্ট তৈরি করতে চাই। এবং এই ডিমান্ড চার্টে নিয়ে আমরা পরবর্তী সময়ে দিশপুরে, দিল্লিতে বিভিন্ন অফিসারের নিকট, বিভিন্ন কর্তৃপক্ষের নিকট আমরা এই ডিমান্ডগুলি তুলে ধরব এবং সেই অনুযায়ী আমরা ডিমান্ড পূরণের লক্ষ্যে, আমাদের দাবি পূরণের লক্ষ্যে, উন্নয়নের লক্ষ্যে আমরা কাজ করে যাব। এবং সেই কাজ করতে গিয়ে আবেদন, নিবেদন, দরখাস্ত এগুলি করব এবং তার পাশাপাশি যদি দরকার হয় আমরা আন্দোলনেও নামব। আমরা নাগরিকদের কাছে যাব, নাগরিকদের সচেতন করব, নাগরিকদের মধ্যে সাথে কথা বলবো এবং যাতে করে আমাদের সবার যে দরকারের যে প্রয়োজনীয় কাজ, উন্নয়নের জন্য যে কাজটা,
সেই কাজটা যাতে হয় সেই জন্য আমরা নাগরিকদেরকে নিয়ে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব। যেমন ধরুন রাস্তাঘাটের দুরবস্থা হলে রাস্তাঘাটের সংস্কারের দাবি, লোডশেডিং হলে ইলেকট্রিসিটি নিকট লোডশেডিংয়ের প্রশ্নে দাবি করা, আমাদের স্কুলের ছাত্রদের পরীক্ষা টরীক্ষার প্রশ্নে হায়ার সেকেন্ডারি পাস করার পরে ডিগ্রিতে ভর্তি হওয়ার ক্ষেত্রে পরীক্ষার প্রশ্নে যে অসুবিধা তা দূর করা, এবং বিভিন্ন জায়গাতে ওভারব্রিজ ফ্লাইওভার তৈরি করার যে দাবি, মেডিকেল কলেজ সনবিলে একটা পর্যটন কেন্দ্র গড়ে তোলার দাবি দীর্ঘদিনের। আজকে আমাদের এখানে মেডিকেল কলেজ একটা হয়েছে, আর একটা মেডিকেল কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছে, কিছুটা কাজ হচ্ছে। করিমগঞ্জের দীর্ঘদিনের দাবি, করিমগঞ্জ নর্থ করিমগঞ্জ তথা সংলগ্ন করিমগঞ্জ শহর সংলগ্ন অঞ্চলে একটা মেডিকেল কলেজ দরকার। আজকে দেখুন এখানে হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ, একটা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ বরাক উপত্যকাতে গড়ে উঠতেই পারে। এ ধরনের বিভিন্ন দাবি আছে, কৃষকের দাবি, ছাত্র যুবকদের দাবি। আজকে এই জায়গাগুলির জন্য লোকের ছাত্ররা যুবকরা বেকাররা চাকরি পাচ্ছে না, এইসব প্রশ্নে আমরা চাই জনগণকে নিয়ে নাগরিক সচেতনতাকে নিয়ে আমরা কাজ করতে। এর জন্য আজকের এই সভা, আমরা এই সভার পরে পরবর্তীতে বৃহত্তর আকারে একটি সভা করব এবং তারপর আমরা পূর্ণাঙ্গ কমিটি করব, দাবি সনদ তৈরি করব, দাবি সনদ প্লেস করব এবং তারপর আমরা কাজ করব। যেহেতু আজকের সভা থেকে একটা দাবি উত্থাপন হয়েছে যে বিগত দিনের যেটি নাগরিক অধিকার মঞ্চ সেটা বহাল রাখার জন্য আবার একাংশ দাবি উত্থাপন করেছেন যে ওইটাকে সামনে রেখে আরেকটা যদি সংগঠন নাম দেওয়া হোক, এই ব্যাপারে আপনারা কী সিদ্ধান্ত নেন? দেখুন, নাগরিক মঞ্চ ছিল বিগত দিনে, অর্থাৎ 2004 নাগরিক মঞ্চ ছিল। নাগরিক মঞ্চের তরফে আমরা হাজার হাজার নাগরিকদেরকে নিয়ে করিমগঞ্জ শহরে আমরা কাজ করেছি, বিভিন্ন জায়গাতে কাজ করেছি। আমরা দিশপুরে পর্যন্ত গিয়েছি, মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছি এবং আমরা বিএসএনএলের সেল-1 এনেছি, আমরা রেলের প্রশ্নে মুখ্যমন্ত্রী পর্যন্ত গেছি। আমরা বিভিন্ন কাজের মধ্যে মিউনিসিপ্যালিটির আবর্জনা দূর করার প্রশ্নে, ড্রেন সংস্কারের প্রশ্নে, এগুলি আমরা করেছি একটা সময়ে। নাগরিক মঞ্চটা মধ্যে আমাদের নাগরিক মঞ্চের 21 জন আহ্বায়ক ছিলেন। 21 জন আহ্বায়কের মধ্যে আমাদের প্রবীণ যারা ছিলেন, যেমন রেবতী শর্মা, মৈথুষ দাস, নির্মাল্য দাস, আমাদের বন্ধুস্থানীয় নির্মাল্য দাস, করুণাশঙ্কর ভট্টাচার্য, এরা মারা গেছেন এবং কয়েকজন অসুস্থ, কয়েকজন বাইরে আছেন। আমরা এখানে লোকালি যারা আছি নাগরিক মঞ্চ সেদিনে করেছিলাম, আজকের দিনে আমরা এই সভাতে উপস্থিত আছি। দু একজন যেমন বাবুল নন্দী, সুভাষ নন্দী, উনি অসুস্থ, আমি গেছি তখন উনি আসতে পারবেন না, শারীরিক বলরাম দা এসেছেন, আমি এসেছি, পূর্ণিমা চৌধুরী এসেছেন, চন্দ্র চক্রবর্তী এসেছেন এবং রাহুল চক্রবর্তী আমাদের চিফ কনভেনার ছিলেন, তিনি এসেছেন। আমার চন্দ্রজ্যোতি ভট্টাচার্য আমাদের মঞ্চের অন্যতম একজন আহ্বায়ক ছিলেন। তো উনি অসুস্থ, উনি বাইরে আসার মতো শারীরিক অবস্থা নেই। এই পরিপ্রেক্ষিতে নাগরিক মঞ্চ পুরো আবার তৈরি করতে গেলেও আমাদের নতুনকে নিয়েই তৈরি করতে হবে। আজকে যেটা আলোচনা হয়েছে বলতে সেই নাগরিক মঞ্চটাকে রেখে, নাগরিক মঞ্চকে রেখে আমরা অন্য মঞ্চ করেও কিছু কাজ করেছি, সিভিল রাইটস সোসাইটি করেও আমরা কিছু কাজ করেছি। নাগরিক মঞ্চটা যেভাবে ছিল সেইভাবে রেখে দিয়েছিলাম। তো আজকে প্রস্তাবের মধ্যে মূলত রাহুল চক্রবর্তী বলতে চাইছে যে সেটা যেভাবে আছে থাক, নতুনভাবে একটা নাম দিয়ে আমরা করি। এই করার ক্ষেত্রে আমরা সবাই থাকবো, এটা তার প্রস্তাব। সেটা আগামীতে আপনারা চিন্তা করেন? কিছু সংখ্যকের মত হচ্ছে না নাগরিক মঞ্চই গঠন করবো, সেটা আলোচনা করে দেখা যাবে। মোদ্দা কথা হলো মানুষের সমস্যাকে নিয়ে আমরা কাজ করবো, নাম যাই একটা নাম নিয়ে নাগরিকদেরকে নিয়ে আমরা কাজ করবো, এই হচ্ছে। আর একটা সিদ্ধান্ত হয়েছে যে আগামী 2 ডিসেম্বর করিমগঞ্জের
যে নাম পাল্টে শ্রীভূমি করা হয়েছে তার জন্য গণকনভেনশন আয়োজন হচ্ছে, এই ব্যাপারে আপনি কী বলবেন? না, আগামী 2 ডিসেম্বর করিমগঞ্জ জেলা নাম পরিবর্তন প্রতিরোধ সংগ্রাম নাগরিক কমিটি, এই প্রতিরোধ কমিটির আহ্বানে 2 ডিসেম্বর একটা ডিস্ট্রিক্ট লাইব্রেরিতে বিশাল কনভেনশন আহ্বান করা হয়েছে এবং সেই কমিটিতে আমি ব্যক্তিগতভাবে কার্যকরী সদস্য এবং সেই কমিটির শুরু থেকে আমি আছি। আমার এখানে ছিলেন রজত চক্রবর্তী, উনি আছেন এখানে, আজকে ছিলেন সুনীত রঞ্জন দত্ত, উনি আছেন এখানে, ছিলেন বদরুল হক, উনি সেখানে আছেন এবং সেই কমিটিতে আমাদের উনিও আছেন এবং আমরা আজকে যারা ছিলাম অনেকেই সেই কমিটির কাজের সঙ্গে আমরা জড়িত। তো সেই যে কনভেনশনটা হচ্ছে সেই কনভেনশনে উপস্থিত থাকার জন্য আমি বলেছি, আহ্বান জানিয়েছি সেই কনভেনশনের তরফে যারা ছিলেন তারাও বলেছেন সেই কমিটির তরফে। এবং আমরা করিমগঞ্জি বলেও একটা সংগঠন ওই নাম পরিবর্তনের প্রশ্নে তার প্রতিবাদে কাজ করছেন এবং তারাও তাদেরও অনেক আজকে এই সভাতে ছিলেন। আমরা যেহেতু 2টা সংগঠন ওই নাম পরিবর্তন নিয়ে কাজ করছি, আমরা তাই এই সংগঠন তাদের কাজের সঙ্গে আমরা ব্যক্তিগতভাবে আছি যেভাবে থাকবো। এই সংগঠনটা আমরা অন্যান্য যে সমস্যা, যেমন আমাদের 2টা বিধানসভা আসন কর্তন করা হয়েছে, আমরা কি হারালাম কি পেলাম তা আমরা খুঁজছি। আমরা যেমন এখানে আমাদের অনেক কিছু পেয়েছিলাম, পেপার মিল, সুগার মিল, 15টা বিধানসভা আসন আমরা হারিয়েছি, পেপার মিল হারিয়েছি, সুগার মিল 2টা বিধানসভা আসন হারিয়েছি। এই ধরনের আমরা স্থানীয় বেকারদের চাকরি হচ্ছে না, চাকরির সুযোগ আমরা হারিয়েছি। তা আমরা যা হারালাম, যা ছিল আমাদের এবং যা হারালাম, নতুন প্রাপ্তি তো কিছু নেই। তাই আমরা এই সব প্রশ্নেই আজকে আন্দোলনের কথা ভাবছি, চিন্তা ভাবনা করার কথা ভাবছি, নাগরিকদের সচেতন করার কথা ভাবছি। এই হচ্ছে।